এই অনুভূতি বহিঃপ্রকাশ অসম্ভব। মেঘদের বন্ধুমহলের সবচেয়ে ম্যাচুরড মেয়েটা আজ বিবেক ভুলে আবেগের কাছে ধরা দিতে বাধ্য হলো। খোলা আকাশের নিচে শত শত মানুষের মাঝে পরিপক্কতা ভুলে ছোট বাচ্চার মতো তানবীরকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। বেশ কিছুটা সময় তানবীর নিজেও বন্যার আবেশে আবদ্ধ ছিল। সেই আবেশ কাটিয়ে বন্যার কানের কাছে ফিসফিস করলো, এভাবে কেঁদো না প্লিজ, মানুষ উল্টাপাল্টা ভাববে। বন্যা কাঁদো কাঁদো কণ্ঠে হুঙ্কার দিল, ভাবুক। বন্যা তানবীরকে আরও শক্ত করে জড়িয়ে ধরল। যা হবে দেখা যাবে ভেবে তানবীর ও বন্যাকে বলিষ্ঠ হাতে জড়িয়ে ধরল। তানবীরের হাতে থাকা ফুলগুলো বন্যার পিঠে লাগছে। ফুলে থাকা পানিতে বন্যার জামা ভিজে যাচ্ছে। বন্যা বুঝতে পেরেছে তানবীর ছেড়ে পেছনে দেখার চেষ্টা করলো। তানবীর বন্যার পিঠ থেকে হাত সরাতেই ফুলগুলো দেখতে পেল। বন্যা তানবীরের দিকে তাকিয়ে তপ্ত স্বরে বলল, এগুলো কার জন্য এনেছিলেন? আসার সময় বনু দিল, তোমাকে দেবার জন্য। দিচ্ছেন না কেন, নাকি অন্য কাউকে দিতে চান? তানবীর ঠোঁট বেঁকিয়ে শক্ত কণ্ঠে বলল, তানবীরের জীবনে বন্যা এক এবং অনন্য নারী। দিলে তোমাকেই দিব, কিন্তু কথা হলো হাঁটু গেড়ে না দিয়ে এমনি দিয়ে দিলে কি তুমি রাগ করবে? না মানে, আশেপাশে অনেক মানুষ আছে। হাঁটু পানিতে হাঁটু গেড়ে প্রপোজ করলে যদি হাসাহাসি শুরু করে তখন তো নিজেকে জোকার মনে হবে। বন্যা চারপাশে নজর বুলিয়ে নিঃশব্দে হেসে বলো, ঠিক আছে এমনি দেন। তানবীর নিঃশব্দে ছেড়ে বলতে শুরু করলো, তোমার নামটা বন্যা হলেও আমার জীবনে তোমার কর্মকাণ্ড পুরো অগ্নিকাণ্ডের মতো। তুমি আমার চোখে মুগ্ধতা আনো, হৃদয়ে উষ্ণ প্লাবন, আমার ছায়াবৃত্ত জীবনের দীপ্ত তুমি, স্বপ্নহীন জীবনের স্বপ্ন তুমি, আমার ছন্নছাড়া জীবনে সুনিপুণ নাটাই। এই বিস্তৃত জলরাশিতে দাঁড়িয়ে বলতে চাই, তোমার প্রতি আমার ভালোবাসা সমুদ্রের তরঙ্গের ন্যায়, যা কোনো অন্ত নেই। আমার জীবনে যত ভাটা আসুক না কেন, সব ভাটা উপেক্ষা করে আমার ভালোবাসা জোয়ারের মতো সীমাহীন গতিতে বাড়াতেই থাকবে। আমি তোমাকে ভালোবাসি বন্যা, খুব বেশি ভালোবাসি। বন্যা তানবীরের হাত থেকে ফুলগুলো নিয়ে মুচকি হেসে বলল, ও আচ্ছা, আপনি আমাকে এত ভালোবাসলেন, আমি তো জানতামই না। যাই হোক, ফুল দেওয়ার জন্য ধন্যবাদ। তানবীর হুঙ্কার দিল, ভালোবাসি বলো, না বললে কি করবেন? এতক্ষণ হিরো ছিলাম, এখন ভিলেন হয়ে যাব মানে? তানবীর ঠোঁট কামড়ে হেসে বন্যার কাছাকাছি এগিয়ে যাচ্ছে। বন্যার এক পা দু পা করে পেঁচাতে পেঁচাতে এক পর্যায়ে আতঙ্কে উচ্চস্বরে বলে উঠল, আমিও আপনাকে ভালোবাসি। আসিফ জান্নাতের ব্রেকফাস্টের প্রায় শেষের দিকে। এমন সময় আবির মেঘ আসছে। আসিফের সাথে দু একটা কথা বলে খেতে বসেছে। আইরি নিজের মতো খাচ্ছে আর মাঝে মাঝে জান্নাতকে এটা সেটা বলছে। হৃদ আর মিম পাশাপাশি বসেছে। দুজনে বিভিন্ন প্রকার খাবারের নাম নিয়ে দুষ্টুমি করছে। কক্সবাজারে আসতে আসতে হৃদের সাথে মিমের খুব ভালো একটা সম্পর্ক হয়ে গেছে। যদিও হৃদ মিমের থেকে বয়সে কিছুটা ছোট, তবুও তাদের বন্ডিং খুব ভালো। দুজন দুজনাকে তুই তুই করে বলে। হৃদ যেখানে যায় মিমকে ডেকে নিয়ে যায়, কিছু খেলে মিমকেও দেয়। আরিফ গতকাল ট্রেন থেকে এসব দেখে আসছে, তখন সেভাবে কিছু মনে হয়নি, কিন্তু রাতে আড্ডার পর থেকে আরিফের মনটা ভার হয়ে আছে। কেন, কি হয়েছে, এর কোনো উত্তর আরিফের কাছে নেই। ভোর থেকে মন খারাপ যেন রাগে পরিণত হয়েছে। মিম আর হৃদকে একসঙ্গে দেখলেই মেজাজ গরম হয়ে যায়। খুব বেশি প্রয়োজন না হলে মিম আরিফের সাথে কথা বলা তো দূর তাকিয়েও দেখে না, আর এই বিষয়টা আরিফের সহ্য হচ্ছে না। বেশ কয়েকবার মিমের সাথে কথা বলার চেষ্টাও করেছে, কিন্তু মিম আচ্ছা ওকে বলে কথা কাটিয়েছে। আরিফ অনেকক্ষণ অগ্নিদৃষ্টিতে তাকিয়ে থেকে আচমকা খাবার রেখে উঠে গেছে। আবির চোখ তুলে তাকে স্বাভাবিক কণ্ঠে জানতে চাইল, কিরে খাবি না, খিদে নেই তাই? আরিফ হনহন করে চলে গেছে। আসিফ জান্নাত আইরিন কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে আর মনে বলে উঠল, ওর আবার কি হলো? আরিফকে ইচ্ছাকৃত খোঁচানোটা মিমের স্বভাব। আজও তেমন কিছু ঘটেছে কিনা সেটা বুঝতেই মেঘ কিছুটা ঝুঁকে মিমকে দেখে নিল। মিম তখনও হৃদের সাথে গল্প মেতে আছে। মেঘ স্বস্তির নিঃশ্বাস ছেড়ে খাবার মনোযোগ দিল। আবিরও বেশ মনোযোগ দিয়ে খাচ্ছে।
এক একটা আইটেম চেক করছে, ভালো লাগলে মেঘকে দিচ্ছে আর ভালো না লাগলে আগে দূরে সরিয়ে দিচ্ছে। আজ সবাই সেন্ট মার্টিন যাবে, তাই খাওয়া দাওয়া শেষ করেই যে যার মতো রেডি হয়ে চলে গেছে। মেঘ লাগেজ খুলে একটা একটা করে শাড়ি আর ড্রেস বের করে আবিরকে দেখাচ্ছে। বন্যা আর তানবীর কিছুটা দেরি করে রিসোর্টে ফিরেছে। নাস্তা শেষ করে বন্যা যেই রুমে ঢুকবে অমনি হৃদের মুখোমুখি হলো। হৃদ কপাল কুঁচকে জানতে চাইল, কোথায় গিয়েছিলে? কাছে। আমাকে না নিয়ে তুমি কার সাথে গিয়েছিলে? বন্যা উত্তর দেওয়ার আগে তানবীর এসে গম্ভীর কণ্ঠে বলল, বন্যা রুমে যাও, আমার শালার সাথে বোঝাপড়া আমি করে নিচ্ছি। কে কার শালা? তোমার বোন আমার বউ হলে তুমি আমার কি হবে? শালা কিন্তু আমার বোন তো আপনার বউ না, আজ না হলে ভবিষ্যতে তো হবে। হৃদ চোখ ঘুরিয়ে বন্যার দিকে তাকিয়ে উচ্চস্বরে ডাকলো, আপু। বন্যা মৃদু হেসে রুমে চলে গেছে। হৃদ অসহায়ের মতো তাকিয়ে আছে। তানবীর হৃদকে নিয়ে রুমে গেছে। কিছুক্ষণ কথাবার্তা বলে দুজনে একেবারে রেডি হয়ে বেরিয়েছে। রিসোর্ট থেকে বেরিয়ে বাকিদের জন্য অপেক্ষা করছে। মিম বের হতেই হৃদ মিমের দিকে তাকালো। মিম আজও আকাশি রঙের একটা গর্জিয়াস গাউন পরেছে, দেখতে একদম পরীর মতো লাগছে। হৃদ প্রশস্ত আঁকিতে তাকিয়ে বলে উঠল, বেআইন, তোকে তো পুরাই নায়িকা লাগছে। মিম এক পলক হেসে বলল, ধন্যবাদ, আমি তো বেআইন হই। এটা তুই কিভাবে জানলি? ছোট আপু তোর ভাইকে পছন্দ করে আর তোর ভাইও। হ্যাঁ জানি, আমি আর মেঘ আপু তো ভাবিকে প্রপোজ করেছিলাম। হৃদ শক্ত গলা প্রশ্ন করল, তার মানে তুই আগে থেকেই সব জানতি? হ্যাঁ, আমি কেন, এখানে সবাই জানে বন্যা ভাবি, আর তোকে তো এই কারণে আনা হয়েছে। কি? জি। হৃদ আকস্মাৎ মিমের মাথায় গাঁটটা মেরে রাগী স্বরে বলল, পচা মেয়ে কোথাকার। আরিফ পেছন থেকে এসে রাগান্বিত কণ্ঠে হুঙ্কার দিল, হৃদ মিমকে একদম ছোবে না। মিম চমকে উঠে পিছনে ঘুরল। উল্টো মাথা হাত বুলাতে বুলাতে আরিফের দিকে তাকিয়ে বলল, আরিফের গম্ভীর মুখভঙ্গি দেখে মিম সহসা ভুরু কুচকাল। হৃদ কিছু বুঝতে পারছে না। নিরাদার মুখ করে বলল, সরি। টেকনাফ থেকে মোটামুটি বড় একটা ট্রলার করে সেন্ট মার্টিন উদ্দেশ্যে রওনা দিল। মেঘ, বন্যা, জান্নাত তিনজনই আজ শাড়ি পরেছে। আবিরেও পাঞ্জাবি পরেছে। আইরিন তাদের পার্সোনাল ফটোগ্রাফার, বিভিন্ন স্টাইলের ছবি তুলে দিচ্ছে। মিম মেঘের ফোন দিয়ে কয়েকটা ছবি তুলে ভয়ে ফোন ব্যাগে রেখে চুপচাপ বসে পড়েছে। হৃদ আর আরিফ কাছাকাছি বসা। প্রথম আনন্দে লাফিয়ে ট্রলারে উঠল। মিম এখন ভিতরে ভিতরে খুব ভয় পাচ্ছে। আবিরা ছবি তোলাতে মনোযোগী, তাই মিম ওদের বিরক্ত করতে চাচ্ছে না। ঢেউ নিমিত্তে জ্বলন্ত ট্রলার কম্পিত হলে মিম বারবার কেঁপে উঠছে। আবির আর হৃদ পাশাপাশি তাকিয়ে প্রকৃতি উপভোগ করছে। মিম ওদের কাছাকাছি এসে ভারী কণ্ঠে বলে, ওই হৃদ সর, আমি এখানেই বসবো। হৃদের সঙ্গে সঙ্গে আরিফ তাকিয়েছে। হৃদ সরতে যাবে, আরিফ তার আগেই বলে উঠল, এদিকে এসে বসো। মিম হৃদের দিকে তাকিয়ে আছে। ঢেউয়ের ধাক্কায় ট্রলার কাঁপতে মিম পড়ে যেতে নিল। আরিফ সঙ্গে সঙ্গে মিমের হাত ধরে নিজের পাশে বসালো। ভয়ে মিম হাত পা সহ পুরো শরীর থরথর করে কাঁপছে। আরিফ মিমের হাতটা ছেড়ে দিতে নিয়েও ছাড়ল না। মিমের কম্পিত হাতটা আরও শক্ত করে ধরে মোলায়েম কণ্ঠে শুধালো, ভয় লাগছে? হ্যাঁ, কিছু হবে না, ভয় পেও না। খানিক বাদে ট্রলার আবার কেঁপে উঠল। মিম সহসা অপর হাতে শার্টের ওপর দিয়ে আরিফের হাত খামচে ধরছে। আরিফ শীতল চোখে মিম উদগ্র আনলে চেয়ে আছে। সর্বক্ষণ ছটফট করা মেয়েটা ভীতিকর চেহারা দেখে আরিফ মৃদু হাসল। আস্তে করে বলল, তোমার না খুব সাহস, এই কি তবে সাহসের নমুনা? মিম আর চোখে তাকালো। আরিফের ঠোঁটের হাসি দেখে মিমের খুব রাগ হলো। আরিফ হাত ছেড়ে সাহস উঠে যেতে চাইল, কিন্তু আরিফের হাতে বন্দি হাতটাতে ছাড়াতে ব্যর্থ হলো। মিম গম্ভীর কণ্ঠে বলল, আমার হাত ছাড়ো, এই হাত ছাড়া যাবে না। কেন? তোমার কিছু হয়ে গেলে আমার কি হবে? মিম ভুরু কুচকে প্রশ্ন করল। মানে? আরিফ গলা খাকারি দিয়ে আস্তে করে বলল, তুমি আমার ঝগড়া করা একান্ত সঙ্গী, তোমার জন্য আমার মন সর্বদা বন্দী। মিম কপাল কুচকে বিড়বিড় করল, তোমার কি মাথা সমস্যায়? কি আবোল তাবোল বলছো? আরিফ মুচকি হেসে জবাব দিল, তুমি বললে পাগল হয়ে ঘুরবো সাজেক ভ্যালিতে, তুমি বললে নীল দিগন্তে উড়ব সাদা রঙের ঘুড়িতে। মিম বেকুয়ের মতো কিছুক্ষণ তাকিয়ে থেকে আকস্মাৎ বলে উঠল, তুমি ভাই যা খুশি
করো, আগে আমার হাত ছাড়ো। হাত ছাড়িয়ে যাবে কোথায়? চলো না স্বপ্নপুরীতে গা ভাসাই। মিম তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আর্তনা করল, আমার হাতটা ছাড়ো। হাত ছাড়লে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে বাবু। আমি বাবু না, ওকে। হাত ছাড়ো আর হৃদের পাশে বসবো। আরিফের হাসি মুখে সহসা আধার নেমেছে, কণ্ঠে রাগ ঢেলে দাঁতে দাঁত চেপে বলল, তুমি ওর পাশে বসবে না। বসলে শুধু আমার পাশেই বসবে। কেন? ও আমার বেয়াই বন্ধু, ওর পাশে কেন বসবো না? আমি বারণ করছি তাই? তুমি আমাকে বারণ করার কে? আমি তোমার ভাই। তানভীর ভাইয়াও তো আমার ভাই। ভাইয়া তো কখনো কোনো কারণে আমাকে বারণ করে না। ভাইয়া বারণ করার প্রয়োজন পড়েনি তাই করেনি, আমার প্রয়োজন তাই বারণ করছি। আজব তো, তোমার কি প্রয়োজন? আমার তোমাকে প্রয়োজন মানে? আরিফ মিমের মাথায় আস্তে করে গাঁটটা দিয়ে চাপা স্বরে বলল, ব্যাঙের মাথার মতো বুদ্ধি নিয়ে এত ঝগড়া করো কিভাবে? আমি ঝগড়া করি না, কখনোই না। তুমি তো অবুঝ একটা বাবু এখনো কেউ কিছু না। আবির মেঘ কম করে হলেও শখানেক ছবি তুলে ফেলেছে। আসিফ আর জান্নাত বেশ কিছু ছবি তুলেছে, তবে বন্যা লজ্জায় তানবীরের দিকে ঠিকমতো তাকাতেও পারে না। সে কয়েকটা ছবি তুলেই সবগুলোতে বন্যা অন্যমনস্কভাবে এদিক সেদিক তাকিয়ে আছে। তানবীর বন্যার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বিড়বিড় করল, এখন লজ্জায় আমার দিকে তাকাতে পারছো না? সকালে এত মানুষের সামনে জড়িয়ে ধরার সময় তোমার লজ্জা কোথায় ছিল বলো তো? বন্যা ঠোঁট কেঁপে বলল, সকালে এত মানুষ থাকলেও আবির ভাইয়া আর আসিফ ভাইয়া ছিল না। হায় রে, তুমি ওদের দেখে লজ্জা পাচ্ছ, অথচ বড় ভাইয়া হয়েও ওদের মধ্যে মিনিমাম লজ্জাবোধ নেই। দেখেছো কত সুন্দর করে ছবি তুলছে? আর তুমি? বনা মৃদুস্বরে বলে, ওনারা বিবাহিত, যেভাবে ইচ্ছে সেভাবে ছবি তুলতে পারে। তানভীর নিকেট দৃষ্টিতে তাকিয়ে শক্ত কণ্ঠে বলো, চলো আজকে বিয়ে করব। না কেন? পরিবারের সম্মতি ছাড়া বিয়ে করব না আমি। বিয়ে করব না বললেই হলো। ভালোই রাজি না হলে কিডন্যাপ করে এনে বিয়ে করব। বনা মুচকি হেসে বলে, আপনার এত সাহস? নিজের সাহসে না কুলালে প্রয়োজনে আশেপাশের সবার থেকে সাহস ধার নেব, তবুও তোমাকে আমার করেই ছাড়বো। এতটা পথ জার্নিতে আবির এক সেকেন্ডের জন্য মেঘকে ছাড়ে না। জান্নাত অনেকক্ষণ যাবৎ বিষয়টা লক্ষ্য করেছে, তবে কিছু বলছে না। ছবি তোলা শেষে জান্নাত অনুংশ কণ্ঠে বলে উঠল, ভাইয়া তুমি মেঘকে নিয়ে এত ভয় পাও কেন? আবির মেঘের দিকে এক পলক তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বলল, আজকে আকাশটা দেখেছো? চারিদিকে শুধু সাদা মেঘের উরূপ। সেই মেঘদের ভিড়ে আমার মেঘ হারিয়ে গেলে অন্তর্ধানে বিজ্ঞপ্তি কোথায় দিব বলো? আসিফ মেঘি স্বরে বলল, তুই বরং মেঘকে সিন্ধুকে তালা দিয়ে রেখে দে, মাঝে মাঝে বের করে দেখবি, আবার সযত্নে রেখে দিবি। আবির উচ্চস্বরে হেসে বলল, বুদ্ধিটা কিন্তু খারাপ না ফাজিল। সারাদিনে ঘোরাঘুরি শেষে সন্ধ্যা নাগাদ ক্লান্ত হয়ে সবাই রিসোর্টে ফিরছে। ফ্রেশ হয়ে যে যার মতো রেস্ট নিচ্ছে। তানভীর বন্যাকে বারবার মেসেজ দিচ্ছে। অবশেষে বাধ্য হয়ে বন্যা রুম থেকে বেরিয়েছে। তানভীর রুমের সামনে দাঁড়ানো। বন্যা বের হতে বলল, চলো। কোথায়? ঘুরতে খুব ক্লান্ত লাগছে, কোলে নিতে হবে। বন্যা আকস্মাৎ সকালের ঘটনা মনে পড়ে গেছে। আবিরের মতো তানভীরের যদি একই কাজ করে। বসে তাহার জন্য আগে ভাগে বলে উঠল, আমি একাই যেতে পারবো। ঠিক আছে চলো। সবার রাতের খাবার শেষ, অথচ তানভীরের আসার কোনো নাম নেই। বাধ্য হয়ে আবির তানভীরের নাম্বারে কল দিল। রিসিভ করতে উষ্ণ স্বরে বলল, চাঁদ সমুদ্র আর তাকে দেখা শেষ হলে রিসোর্টে ফিরে আসে। ভাই এটা কিন্তু আমার আপনার এলাকা না। 10 মিনিটের মধ্যে চলে আসছিস, ঠিক আছে? মাঝখানে একটা দিন কেটে গেছে। কক্সবাজারের আশেপাশে সব কিছু মোটামুটিভাবে দেখা। বন্যা তানভীরের সম্পর্ক অনেকটা স্বাভাবিক হয়েছে, তবে আবির কাবাব মেয়ে হাড্ডির মতো তানভীরের পিছনে লেগে আছে। বন্যা তানভীর আলাদাভাবে কোথাও গেলে 30 মিনিটের উপর হলেও ওয়ার্নিং স্বরূপ কল দেওয়া শুরু করে, অথচ আবির মেঘকে নিয়ে ঘুরতে যাওয়ার আগে ফোনটা বন্ধ করে ফেলে। সকালে ব্রেকফাস্ট শেষ করে মাত্রই বাসা থেকে কল আসছে, আজ মায়েশা আপুর ডেলিভারি। আবির সবার উদ্দেশ্য বলো, আমাদের যেতে হবে, তোমরা চাইলেও আরও 2-1 দিন থাকতে পারো। আসিফ শান্ত গলায় বলো, তার কোনো প্রয়োজন নেই, ঘুরতে আসছি, ঘুরলাম। এখন আমাদের একসঙ্গে ফেরা উচিত। ঠিক আছে। হুট করে ডিসিশন নেওয়া, ট্রেন টিকিট ম্যানেজ করা সম্ভব হয়নি, তাই বাসে রওনা দিয়েছে। বন্যা আর রিত একসঙ্গে বসেছে। তানভীর আর আরিফ বন্যাদের পাশাপাশি বসেছে। তাদের সামনে মিম, আইরিন, আসিফ আর জান্নাত বসেছে। আবির আর মেঘের পেছন দিকে বসেছে। মেঘ আবিরের মুখের পানে তাকিয়ে থেকে শীতল কণ্ঠে বলল, আমরা বান্দরবান যাওয়ার খুব ইচ্ছে ছিল, কিছুদিন পর আবার আসবো।
তখন সাজেক বান্দরবন সব ঘুরবো আবার। তো কি করব? তুমি যদি মাইশা আপুর বাবু কোলে নেওয়ার জন্য বায়না না করতে তাহলে আজ আমাদের এভাবে যেতে হতো না। চট্টগ্রামে সব জেলায় ঘুরে তারপর বাসায় ফিরতাম। আমি কি জানতাম নাকি? আবির হঠাৎ করে মেঘের দিকে কেমন করে চাইল। মিনিটখানেক এক দৃষ্টিতে তাকিয়ে রইল। মেঘ ভুরু কুচকে প্রশ্ন করল, এইভাবে তাকিয়ে আছেন কেন? আবির ঠোঁট কামড়ে হেসে আচমকা বলে উঠল, তোমার যে ছোট্টবাবু এত পছন্দ, এরা তো আগে জানতাম না। জানলে কি করতেন? আবির ফিসফিস করে বলল, মায়েশা আপুর মা হওয়ার আগে তোমাকে আম্মুর ডাক শোনাতাম। মেঘ রাগী স্বরে বলল, আপনি কি একটু লজ্জা নেই? লজ্জা থাকাটা কি জরুরি বউ? হ্যাঁ, খুব জরুরি। তুমি একটু দিবে? আমি কি দিব? লজ্জা? উফ, আমি আপনার সাথে বসবো না। আবি নিঃশব্দে হেসে বলল, বাচ্চামি স্বভাব না ছাড়লে কিন্তু আম্মু হতে পারবে না। মেঘ চোখ রাঙিয়ে তাকিয়ে বলল, দোহাই লাগে, বাসে অন্তত এমন কথা বলবেন না। আবির উদাসীন কণ্ঠে বলল, ঠিক আছে, বাকি কথা রাতে হবে। মেঘ জানালার বাইরে তাকিয়ে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছে। আবির চোখ বন্ধ করে সিটে হেলান দিয়ে বসে আছে। কয়েক মিনিট যেতেই মেঘ অতর্কিত আবিরের দিকে ঘুরল। আবিরের কিছু সময় নীরবতায় মেঘের বুকটা কেমন যেন মোচড় দিয়ে উঠছে। মেঘ আবিরের এক পলক দেখে আবিরের কাছাকাছি চেপে বসে আবিরের বুকে মাথা রাখলেও আবির তৎক্ষণাৎ মেঘকে নিজের সাথে জড়িয়ে নিয়েছে। আবিরের দুষ্টুমিতে অতিষ্ঠ হলেও মেঘ আবিরের নীরবতা একদমই সহ্য করতে পারে না। আবির কিছুক্ষণ চুপ থাকলে মেঘের মনে দুশ্চিন্তা হানা দেয়। মেঘ আহ্লাদি কণ্ঠে ডাকলো, এই শুনছো, বলো, একটা গান গাও এখন। হ্যাঁ, কি গান? তোমার ইচ্ছে। আবিরের আস্তে করে গলা ঝেড়ে গুনগুন করে গাইতে শুরু করলো, তুমি সাগরের নীলিমা নও। এদিকে বন্যারী দুজনে ঘুমাচ্ছে। তানবীর ঘাড় কাত করে মুগ্ধ চোখে বন্যাকে দেখছে। অনেকক্ষণ পর বাসে ঝাঁকিতে বন্যার ঘুম কিছুটা কেটেছে। অর্ধ ঘুমে থেকে তানবীরের মোহিত চাউনি দিকে লজ্জায় মুখ সরিয়ে নিয়েছে। তানবীর তখন এক দৃষ্টিতে চেয়ে আছে পরিস্থিতির জন্য মুখ ফুটে কিছু বলতেও পারছে না। আবিরা বাসায় এসে কোনো মতে ফ্রেশ হয়ে সরাসরি হাসপাতালে চলে গেছে। মাইশা আপু হাজব্যান্ড ওটি রুমে বাহিরে অপেক্ষা করছে। পাশে একটা কেবিনে আবিরের মামা মামি, আব্বু আম্মু, মালা, সাকিব সহ মাইশার শ্বশুরবাড়ি কয়েকজন বসে আছে। আবিরের মামাবাড়ি থেকে মাইশার বেবি প্রথম। সবার চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। মেঘ এতক্ষণে খুশিতে থাকলে সবার অবস্থা দেখে এখন ভয় পাচ্ছে। মেঘের বোধশক্তি হওয়ার পর এই প্রথমবার কারো ডেলিভারি মুহূর্তে হাসপাতাল উপস্থিত হয়েছে। সময় পেরিয়ে যাচ্ছে কিন্তু ভিতর থেকে বাবুর কান্না শুনতে পাচ্ছে না। ভয়ে মেঘের কলিজা পর্যন্ত শুকিয়ে গেছে। এক মুহূর্তের জন্য নিজেকে মাইশা আপুর জায়গায় চিন্তা করতেই আতর্কে মেঘের মাথা ঘুরতে শুরু করেছে। মেঘ কেবিনে ঢুকে মালিয়া খানের পাশে বসে কয়েক ঢোক পানি খেয়ে নিল। মালিয়া খান মেঘের মাথায় হাত বুলিয়ে শান্ত গলায় বলেন, টেনশন করিস না। মেঘ শীতল চোখে তাকে মালিয়া খানের মলিন হাসলেন। আকস্মাৎ পাশ রুম থেকে নবজাতকের কান্নার শব্দ শুনে গেল। বেবির কান্নার শব্দ রুমে থাকা প্রতিটা মানুষের স্বস্তি ফিরেছে। নবজাতককে কোলে নেওয়ার জন্য মেঘের ডাক পড়েছে কিন্তু মেঘ ভয়ে যেতে পারছে না। মেঘের কোনো মতো শক্ত গলায় বলল, ভাইয়া, বাবুকে আপনি কোলে নেন প্লিজ, আমি নিতে পারবো না। মাইশা হাজব্যান্ড মেঘকে কয়েকবার ডেকেছে কিন্তু মেঘের হাত পা সহ পুরো শরীর কাঁপছে। মাইশার হাজব্যান্ড বাবুকে কোলে নিয়ে এগিয়ে মেঘের মুখোমুখি দাঁড়িয়েছে। মেঘকে উদ্দেশ্য করে কোমল কণ্ঠে বলল, মেঘ, তুমি বলেছিলে বাবুকে কোলে নিবে, অন্তপক্ষে একেবারের জন্য নাও। মেঘ আবিরের দিকে তাকালো। আবির মৃদু হেসে চোখের ইশারা দিল। মেঘ বিছানায় বসে দুহাত বাড়িয়েছে। মাইশা হাজব্যান্ডের সঙ্গে সঙ্গে বাবুকে মেঘের কোলে দিল। লাল টুকটুকে ছোট্ট একটা বাবু মেঘের কোলে অজরে কাঁদছে। দু একবার চোখ খোলার চেষ্টা করে ব্যর্থ হয়ে ফের কাঁদতে শুরু করেছে। কিছু সময়ের জন্য মেঘের সর্বাঙ্গের কালবৈশাখী ঝড় মুখোমুখি হলো। অজানা এক ভয় আর আতঙ্কে মেঘের দু চোখ টলমল করছে। বাবুর দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ চোখের পানি জমে বাবুকে ঘোলাটে দেখা যাচ্ছে। মালিয়া খান মেঘের অবস্থা কিছুটা আন্দাজ করতে পেরে বাবুকে কোলে নিয়ে মাইশার আম্মু আর শাশুড়ির কাছে নিয়ে গেছে। বাবুর কান্না বাড়ির সবাই হইহুল্লা মেঘ সহ্য করতে পারছে না। মেঘ মাথা নিচু করে কেবিন থেকে বেরিয়ে গেছে। আবির এক দৌড়ে বেরিয়েছে। মেঘের কাছাকাছি দাঁড়িয়ে চোখ মুছে দিতে দিতে শান্ত কণ্ঠে ডাকলো, এই মেঘ। কান্নার জন্য মেঘ কথা বলতে পারছে না। আবির ফের বলল, কি হয়েছে তোমার? মেঘ কাঁদতে কাঁদতে শুধু বলল, মা হওয়া কত কষ্টের। আবির নিঃশব্দে হেসে বলল, এই কষ্টের আড়ালে সীমাহীন সুখ লুকিয়ে থাকে।
মেঘ ক্রন্দিত নয়নে তাকাতে আবির নড়ে উঠল। সহসা স্বাভাবিক কণ্ঠে বলল, ঠিক আছে, সরি। তুমি মানসিকভাবে প্রস্তুত না হওয়া পর্যন্ত আমি বাবু হওয়ার কথা বলবো না। এবার আর কান্না থামাও প্লিজ। তানবীর, মিম, আরিফ, আসিফ এরা কিছুক্ষণ পর হাসপাতালে এসেছে। সবাই বাবুকে দেখে আর যে যার মতো গিফট দিচ্ছে। কিছুক্ষণের মধ্যেই মায়েশা আপুকে ক্যাবিনে শিফট করা হয়েছে। এই সময়ের মধ্যে মেঘের মনের অবস্থা অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে। মেঘ বাবুকে কোলে নিয়ে গবেষণা শুরু করেছে। এক সময় ও মেঘের সঙ্গে সঙ্গ নিল। বাবুর নাম, চোখ, ঠোঁট কার মতো হয়েছে সেসব নিয়ে তর্ক বিতর্ক লেগেছে। আলী আহমেদ খান বাইরে ছিলেন। আবির মেঘের তর্ক বিতর্ক শুনে রুমে আসছেন। আলী আহমেদ খান আসতেই আবির মাথা নিচু করে দূরে সরে দাঁড়ালো। আলী আহমেদ খান কিছু বলতে চেয়েও সহসা কথা গিললেন। আবিরের দিকে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বলেন, বাইরে আসো, কথা আছে। আবির সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছে। 10 মিনিট পর ক্যাবিনের দরজায় দাঁড়িয়ে তানবীরকে উদ্দেশ্য করে বলল, তানবীর, বাসায় গেলে সবাইকে নিয়ে যাস। রুম ভর্তি মানুষ, তাই মেঘকে কিছু বলতে চেয়েও বলতে পারল না। মেঘরা বাসায় ফিরেছে 10টা দিকে। সবাই সবার মতো শুয়ে পড়েছে। মেঘ আবিরের রুমে কিছুক্ষণ পায়চারি করে হঠাৎ এক দৌড়ে নিচে চলে আসছে। আবিরের রুমটা অনেক বড় হয় মেঘের একা থাকতে ভয় লাগছে, তাই ড্রয়িং রুমে চলে আসছে। টিভি দেখতে দেখতে আবিরকে কয়েকবার কল দিয়েছে, কিন্তু আবির কল রিসিভ করছে না। মেঘ এক পর্যায়ে সোফাতে ঘুমিয়ে পড়েছেন। প্রায় 12টার দিকে মালিহা খান টিভির শব্দ রুমে থেকে বেরিয়ে আসছেন। মেঘকে সোফায় ঘুমাতে দেখে ঘড়ির দিকে তাকালেন। আবিরের আব্বু, চাচু কেউ এখন বাসায় ফেরেনি। মালিহা খান মেঘের মাথায় হাত বুলিয়ে আস্তে করে ডাকলেন, মেঘ। এই মেঘ, এখানে ঘুমাচ্ছিস কেন? রুমে ভয় লাগে? কেন জানি না। মালিয়া খান সোফায় একপাশে বসলেন। মেঘকে নিজের উরুতে শুয়ে দিয়ে চুল হাত বুলাতে বুলাতে বলল, মায়েশা, বাবু দেখে ভয় পেয়েছিস? হ্যাঁ, সংসার জীবন বড়ই কঠিন মা। এই জীবনে ভয়কে জয় করে চলতে হবে। আবির এখনও ফিরছে না কেন? জানি না, কল রিসিভও করছেন না। আচ্ছা তুই ঘুমা, আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। মেঘ কিছুক্ষণ ঘুমানোর চেষ্টা করে হঠাৎই ডাকলো, বড় আব্বু, বল। একমাত্র ছেলেবউ হিসাবে তোমার কি আমাকে পছন্দ? পছন্দ না হলে কি ছেলের বউ করতে রাজি হতাম নাকি? এখন ঘুমানোর চেষ্টা কর, না হয় মাথা ব্যথা করবে। কিছু সময়ের মধ্যে মেঘ ঘুমিয়ে পড়েছে। 10 মিনিটের মধ্যে আবির দৌড়ে বাসায় ঢুকেছে। মালিহা খানকে সোফায় বসে থাকতে দেখে পা থামিয়ে ধীর গতিতে আগায়। আম্মু। কোলে ঘুমন্ত মেঘকে দেখে আবির অপ্রত্যাশিতভাবে হেসে ফেলল। আবিরের হাসি দেখে মালিহা খান রাগী স্বরে হুঙ্কার দিল, তোর দায়িত্ববোধ কি? কোনোদিনও আসবে না? আসবে, কবে আসবে? বিয়ের পর এত রাত করে কেউ বাসায় ফিরে? মেয়েটা এমনিতে ভয় পায়, তার উপর তুই নিরুদ্দেশ হয়ে গেছিস। তোর বউকে দেখে রাখার দায়িত্ব কি আমার? আবির মুচকি হেসে বলল, সরি। তুই যে বিয়ে করেছিস এটা কি তোর মনে থাকে না? থাকে তো। তাহলে তোর আব্বু কোথায়? চাচুরা বা কোথায়? আসতেছে। কোথায় গিয়েছিলি? আব্বু এসে সব বলবে, আমি আপাতত ওকে নিয়ে যাই। চাচু এসে মেয়েকে এই অবস্থায় দেখলে আমার খবরই আছে। আবির ঝটপট মেঘকে কোলে নিয়ে রুমে চলে যাচ্ছে। আজ শুক্রবার বন্যার বোনের কাবিন হবে, তাই বন্যাদের বাসায় সকাল থেকে রান্নার আয়োজন চলছে। কাছের আত্মীয় স্বজন ইতিমধ্যে চলে আসছে। এতটা পথ জার্নি করে আসা বন্যা শরীর খুব ক্লান্ত, এজন্য ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। হাত মুখ ধুয়ে রুম থেকে বেরিয়ে যেতে নামতে যাবে অমনি বন্যার মামাতো ভাইয়ের সাথে যার সাথে কোনো এক সময় বন্যার বিয়ে ঠিক হয়েছিল। ছেলেটা বন্যাকে দেখে মৃদুস্বরে বলল, কেমন আছো? বন্যা উত্তর না দিয়ে ফের নিজের রুমে চলে গেছে। দরজা চাপিয়ে আবারও শুয়ে পড়েছে। বন্যার চোখে তীব্র আক্রোশ, মনে আর মেজাজে দুটোই চরমভাবে খারাপ হয়ে গেছে। 5 মিনিটের পরেই তানবীরের কল আসে। বন্যা রিসিভ করবে না ভেবো রিসিভ করলো। তানবীর মোলায়েম কণ্ঠে বলল, গুড মর্নিং মিস্ট্রিস। বন্যা মলিন হেসে বলল, গুড মর্নিং। ব্যস্ত না, বলুন। কি করছো? কিছু না, শুয়ে আছি। তানবীর ঘড়ির দিকে তাকিয়ে কিছুটা উদ্বিগ্ন কণ্ঠে বলল, এত বেলা হয়ে গেছে, এখনও শুয়ে আছো কেন? শরীর বেশি খারাপ না? কিছু হয়েছে? তেমন কিছু না। আপনি কল দিয়েছেন কেন? বন্যা ভারী কণ্ঠে কথাবার্তা শুনে তানবীর শঙ্কিত হলো। পরপর ধীর কণ্ঠে জানতে চাইল, বাসায় কি কোনো সমস্যা? না। বলো না। তানবীর গম্ভীর কণ্ঠে শুনে বন্যা সহসা হাসা চেষ্টা করলো। মৃদুস্বরে বলল, আপনি অল্পতে এত সিরিয়াস হয়ে যান কেন? আপুর বিয়ে হয়ে যাচ্ছে, সেজন্য মনটা একটু খারাপ। এখন বলুন, মেঘ মিমদের নিয়ে কখন আসছেন?
আমি বোধহয় আসতে পারবো না। কেন? ভাইয়া বলো আমাকে নিয়ে কোথাও যাবে, কিছুক্ষণের মধ্যে বের হতে হবে। তুমি চিন্তা করো না, বুনুরা সময় মতো পৌঁছে যাবে। বর্ণা মলিন কণ্ঠে, আপনি আসবেন না? ইচ্ছে তো ছিল, কিন্তু ভাইয়ার কথা অমান্য করে যেতে পারবো না। তবে সুযোগ পেলে অবশ্যই আসবো। আচ্ছা। তানভীর কল কেটে দিয়েছে। বর্ণা ফোন থেকে গতকালের তোলা একটা ছবি বের করে শীতল চোখে তাকিয়ে তানভীরকে দেখছে। কিছুক্ষণ পর বর্ণার বোন রুমে আসছে। আপুকে দেখে বর্ণা আতঙ্কিত হয়ে ফোন রেখে দিয়েছে। বর্ণার মাথার কাছে বসে আস্তে করে বলেন, কি হয়েছে তোর? কিছু না, মন খারাপ। বর্ণা নীরবে ঢোক গিলছে। বর্ণার বোন মাথায় হাত বুলিয়ে শান্ত কণ্ঠে বলো, মামারা তো বিয়ের আলোচনা তুলছে, তাদের ছেলে অতীত ভুলে আমরা যেন আবার চিন্তা করি। বর্ণা কপাল কুঁচকে তাকিয়ে আছে। বুকের অজানা ভয় হানা দিচ্ছে, চোখের কোণে পানি জমতে শুরু করেছে। বর্ণার বোন কিছুক্ষণ তাকিয়ে থেকে কোমল কণ্ঠে ডাকলো, বর্ণা, তুই কি তানভীরকে পছন্দ করিস? বোনের মুখে এমন প্রশ্ন শুনে বর্ণা কিছুটা ঘাবড়ে গেল। কয়েক মুহূর্তে প্রশস্ত আঁখিতে তাকিয়ে বলল, বোনের এমন প্রশ্নে তোপে নিজেকে সামলাতে না পেরে হঠাৎই বোনকে জড়িয়ে ধরে কান্না শুরু করলো। বর্ণার বোন মাথায় হাত বুলিয়ে দিতে দিতে উদ্বিগ্ন কণ্ঠে বলল, হ্যাঁ কি না বল। বর্ণা তখনও অঝরে কেঁদে যাচ্ছে। বর্ণা কাঁদতে কাঁদতে বলল, আমি না চাইতো ওনাকে ভালোবেসে ফেলেছি আপু। আমি ওনাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। বর্ণার বোন দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে আস্তে করে বলল, আমি জানতাম। অবশ্যই সেই দিন আচরণ দেখে আমার সন্দেহ হয়েছিল। বর্ণা ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। বর্ণার বোন আবারও জিজ্ঞেস করলো, মেঘ জানে? মেঘ, মিম, আবির ভাইয়া সবাই জানে। তাহলে মুখ ফুলে শুয়ে আছিস কেন? নিচে চল। মামারা আশ্চর্য, ওনারা যেন আমাদের জীবন থেমে থাকবে নাকি? ওনাদের হীরার টুকরা ছেলে যেন হীরা খুঁজতে থাকুক, আমরা রূপা নিয়ে সুখে থাকবো। কি বলিস বর্ণা? আনন্দ হেসে বলল, ঠিক আছে। সকাল 10টার দিকে আরিফ আর আইরিন মেঘেদের বাসায় আসছেন। যদিও মাহমুদা খান এখনও খান বাড়িতে আসছেন। সবার সঙ্গে টুকটাক কথা বলে আরিফ চুপি চুপি মিমের রুমের সামনে আসছে। দরজা টোকা দিতে ধীর কণ্ঠে শুধালো, আমি কি আসতে পারি? মিম চোখে কাজল দিচ্ছিল। কাজলটা থামিয়ে কিছুটা ঝুঁকে আরিফকে দেখে স্বাভাবিক কণ্ঠে বলো, তুমি আসবো কি না বল। আসো। আরিফ রুমে ঢুকে চারদিকে নজর বুলিয়ে মিমের দিকে তাকালো। মিম নিঃশব্দে ভুরু নাচাতে আরিফে মুচকি হাসলো। মিম ঠোঁট বেঁকিয়ে শক্ত কণ্ঠে বলল, আমার রুমে কেন আসছো? ঝগড়া করতে? তোমার কি আমাকে এত ঝগড়ুটে মনে হয়? হ্যাঁ, এখন বলো কেন আসছো? তোমাকে দেখতে। মিম দুহাতে নিজের দুগালে হাত রেখে ঘন ঘন পল্লব ঝাপটে বলল, দেখেছো? আরিফ মুচকি হেসে বলল, তোমাকে খুব সুন্দর লাগছে। মিম সঙ্গে সঙ্গে হাত নামিয়ে সন্দেহ দৃষ্টিতে তাকিয়ে বলল, ওই তোমার মনে কি চলে? তোমার হাবভাব আমার একদম ভালো লাগে না। আমি কিন্তু ভাইয়াকে বিচার দেব। কি বিচার দিবে? বলবো যে তুমি আমার সাথে অসভ্যতা করো। ভাইয়া যখন তোমার পা ভেঙে হকি খেলবে তখন বুঝবা। আরিফ জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে তপ্ত স্বরে বলল, পা কবে ভাঙবে জানিও, তাহলে প্রস্তুত নিয়ে সুবিধা হবে। ফাউল কথা বাদ দিয়ে যাও এখান থেকে, নয়তো সত্যি সত্যি বিচার দেব। আবির পকেট থেকে 2 ডজন লাল রঙের কাচের চুড়ি বের করে বিছানার উপর রেখে শান্ত গলায় বলল, খুব শখ করে তোমার জন্য চুড়িগুলো নিয়ে আসছি, তুমি পড়লে খুশি হবে। আরিফ দরজা পর্যন্ত গিয়ে আবারও থামলো। আর চোখে মিমের দিকে তাকিয়ে ফের বলল, তোমাকে আজ অন্যরকম সুন্দর লাগছে, কারো নজর না লাগে যেন। মিম কপাল কুঁচকে তাকিয়ে আছে। আবির চলে গেছে। মিম ড্রেসিং টেবিলে আয়নার দিকে তাকালো। লজ্জার কুণ্ঠা মিমের উজ্জ্বল ধৃষ্টতা আরও বেশি ঝলমল করে উঠল। আরিফে নিয়ে কখনো সেভাবে কিছু ভাবেনি মিম। দুজনের সম্পর্কটা খুব এবেলা দুটো ভালো কথা বললে ওবেলাতে ঝরকা লেগে যায়। তাই আরিফের এই হঠাৎ পরিবর্তনে মিমের কাছে অস্বাভাবিক লাগছে। মিম দুজোড়া চুড়ি হাতে নিয়ে কিছুক্ষণ দেখে আবারও রেখে দিল। প্রায় 4টার দিকে আবির তানবীরের দিকে বর্ণার বাসার সামনে আসছে। বাইক থেকে নামতেই আবির চলজলদি পকেট থেকে টিস্যু বের করে তানবীরের মুখ মুছে দিতে লাগলো। আবিরের কাণ্ড দেখে তানবীর হতভম্ব। কাজের নাম করে সকাল থেকে 2-3 ঘন্টা তানবীরের সেলুনে বসে রেখেছে। 100 হেয়ার স্টাইল দেখে অনেক ভেবেচিন্তে একটা সিলেক্ট করে দিয়েছে। এমনকি তানবীরের পরনে পাঞ্জাবিটাও আবিরের দেওয়া। আবির তানবীরের চুল ঠিক করে দিতে দিতে মৃদু স্বরে বলল, ভদ্র ছেলের মতো থাকবি কেমন? তানবীর ভুরু কুঁচকে বলল, আমার মনে হচ্ছে আমাকে মেহমানের থেকে বেশি নতুন জামাই লাগছে। আমি কি বিয়ে করতে যাচ্ছি নাকি?
আবির হাসলো, সহসা বলে উঠল, করলে ক্ষতি কী? তানভীর আর চোখে তাকাতে আবির তাড়া দিল। তানভীরকে নিয়ে বাসার ভিতরে ঢুকলো। মেন গেটের ভিতরে পা রাখতেই তানভীর আশ্চর্য বনে গেল। আলী আহমেদ খান, মোজাম্মেল খান, ইকবাল খান সহ মিম, মেঘ, আদি, আইরিন, আরিফ, আসিফ, রাকিব সবাই উপস্থিত। তারা ছাড়া বন্যার বড় আপু শ্বশুরবাড়ির মানুষজন, বন্যাদের আত্মীয় স্বজন ড্রয়িং রুমে পরিপূর্ণ। বন্যার আবু হেসে বলেন, নতুন জামাই আসতে এত দেরি কেন? তানভীর শুকনো মুখে ঢোক গিলে আবিরের দিকে তাকালো। আবির মুচকি এসে বিড়বিড় করল, সারপ্রাইজটা কেমন? আই এম শকড। মেঘ দ্রুত এগিয়ে এসে আহ্লাদি কণ্ঠে বলল, ভাইয়া আমাকে কেমন লাগছে? তানভীর মেঘের আপাতমস্তক দেখে আবারও আবিরের দিকে তাকালো। মেঘের বিয়ের সময় এত শাড়ি আর লেহেঙ্গা দেখেছিল যে মেঘের জন্য শাড়ি আর লেহেঙ্গা কেনা শেষে তানভীরকেও টেনে সব থেকে বের করা যাচ্ছিল না। একই ডিজাইনের দুটো লেহেঙ্গা তার খুব পছন্দ হচ্ছিল। এক পর্যায়ে খুব জোরাজুরি করে দুটো লেহেঙ্গা নিয়েছিল। তানভীর ভেবেছিল বন্যাকে সেই দিন প্রপোজ করবে, সেই দিন মেঘ আর বন্যাকে এই লেহেঙ্গা দুটো দিবে। কিন্তু হুট করেই কক্সবাজারে যাওয়া, ওখানে পরিকল্পনাবিহীন প্রপোজ করা, সব মিলিয়ে পরিকল্পনাগুলো এলোমেলো হয়ে গেছে। এদিকে মেঘের ইচ্ছে ছিল তানভীরের বিয়েতে বন্যার মেঘে দুজনে লেহেঙ্গা পরে, তাই আবির বাধ্য হয়ে তানভীরের কেনা লেহেঙ্গা দুটাই দিয়ে দিয়েছিল। আবির ধীর কণ্ঠে বলল, আমার কিছু করার ছিল না। তুই খুব ভালো করে জানিস তোর বোনের বায়নার কাছে আমি নাথিং। আলী আহমেদ খান ভারী কণ্ঠে ডাকলেন, ভেতরে আসো। তানভীর কিছুটা সামনে এগিয়ে সবাইকে সালাম দিল। সবার কথায় সোফায় গিয়ে বসল। আশেপাশে সবাই অদ্ভুত দৃষ্টিতে তানভীরকে দেখছে। কি হচ্ছে, কি হতে চলছে সেটা পুরোপুরি আন্দাজ করতে না পারলেও তানভীর কিছুটা হলেও আন্দাজ করতে পারছে। বন্যা আব্বু চাচু ওনারা তানভীরকে টুকটাক প্রশ্ন জিজ্ঞেস করছেন। তানভীর ধীর স্থির কণ্ঠে উত্তর দিচ্ছেন, তবে গলা প্রচণ্ড বেগে কাঁপছে। আব্বু আর বড় আব্বুদের দিকে তাকানো বিন্দুমাত্র সাহস অবশিষ্ট নেই। আবির তানভীরের ঠিক পিছনে দাঁড়ানো। বন্যা আব্বু সবার উদ্দেশ্য বলেন, পরিচয় করিয়ে দে। সে সাফিউদ্দিন খান তানভীর ওরফে তানভীর খান। সবার উপস্থিতিতে একটা কথা বলতে চাই। বড় মেয়ের সাথে সাথে আমি আমার ছোট মেয়ে মেহনাজ মুনতাহা বন্যার সাথে তানভীরের বাগদান সম্পূর্ণ করতে রাখতে চাচ্ছি। গতকাল রাতে অলক্ষিতভাবে সিদ্ধান্ত নেওয়ার কারণে সবাইকে আগে কিছু জানাতে পারিনি। বন্যার আব্বু কথা শুনে তানভীর বুক ধুকপুক করছে। মনে যত সাহস ছিল সব যেন সেকেন্ডের মধ্যে উদয় হয়ে গেছে। তানভীর মাথা নিচু করে আস্তে করে ঢোক গিল। গত রাতে তানভীরকে বাসায় পাঠিয়ে সবাই যে আলোচনা বসেছিল, আর সেই আলোচনার সর্বাধিনায়ক যে আবির ছিল, এটা বুঝতে সময় লাগলো না। গত দুদিন আবিরের বলা কথাগুলো তানভীরের কানে বাজছে। আবির কয়েকবার সরাসরি জিজ্ঞেস করেছিল, বিয়ে করার মতো সাহস আছে তোর? তানভীর তখন কথাগুলো সেভাবে গুরুত্ব না দিলেও এখন সব বুঝতে পারছে। তানভীর খুব ইচ্ছে করছে আবিরকে জড়িয়ে ধরে, কিন্তু এত মানুষের ভিড়ে সেটা করতে পারছে না। বন্যার মামাতো ভাই এক দৃষ্টিতে তানভীরের দিকে তাকিয়ে আছে। সুপ্ত ক্রোধে চোখে অশ্রু পড়ছে তার। বিষয়টা তানভীরের চোখে না পড়লেও আবিরের চোখে ঠিকই পড়েছে। আবির ছেলেটাকে দেখে মিটিমিটি হাসছে। ছেলেটার নজর আবিরের দিকে পড়তেই আবির সহসা দাঁত বের করে নিঃশব্দে হাসল। ছেলেটাকে সূক্ষ্ম নেত্রে তাকিয়ে কয়েক সেকেন্ডের মধ্যে চোখ সরিয়ে নিল। 10 থেকে 15 মিনিটের আলাপচারিতা শেষে বন্যার বনে ডাকা হলো। দু বোনের একসঙ্গে নামছে। বন্যার বোনের পরনে বেনারসি শাড়ি আর বন্যার পরনে তানভীরে কিনে দেওয়া সেই লেহেঙ্গা। ওদের সাথে মিম, আইরিন আর মেঘও নামছে। তানভীর ঘাড় ঘুরিয়ে তাকানোর সঙ্গে সঙ্গে হৃদয় জুড়ে হিমশীতল হাওয়া বয়ে গেল। বন্যা ভারী মেকআপ না নিলেও লেহেঙ্গার সাথে মানানসইভাবে সেজেছে। মিষ্টি কালারের লেহেঙ্গার সাথে ম্যাচিং চুড়ি, অল্প স্বল্প গহনা পড়েছে। চোখ কাজল আর ঠোঁটে গাঢ় লিপস্টিক দিতেও কৃপণতা করেনি আজ। এই অকল্পনীয় অপরূপা সাজে বন্যাকে দেখা মাত্র নিজে অজান্তেই তানভীরের ঠোঁটে প্রশান্তির হাসি ফুটল। হৃদয়ে বয়েছে বসন্তের প্রেমময় হাওয়া। মনের ভিতর শুধু একটা কথাই বের হচ্ছে, শি ইজ মাই বেটার হাফ। তানভীরের নিষ্পলক চাউনি দেখে আবির অতর্কিত তানভীরের কাঁধে হাত রেখে আস্তে আস্তে আঙ্গুল নাড়ালো। তানভীর সঙ্গে সঙ্গে চোখে সরিয়ে স্বাভাবিক হয়ে বসেছে। একটা সোফায় বন্যার দু বোন পাশাপাশি বসা। তানভীর বন্যার পাশে বসতে আর বন্যার বোনের পাশে তার হবু হাজব্যান্ড মোজাম্মেল খান চোখের ইশারা দিতেই আবির পকেট থেকে একটা আন্টি বক্স বের করে
দিল। মেঘ এতক্ষণে দূরে থাকলো, এখন আবিরের পাশে এসে দাঁড়িয়েছে। আবির তাকাচ্ছে না দেখে মেঘ আবিরের হাতে চিমটি কাটলো। আবির মেঘের দিকে তাকিয়ে ভুরু নাচাতে মেঘ বিড়বিড় করে বলল, আমাকে কেমন লাগছে বললেন না তো। মেঘের কপালে উল্টে যাওয়া টিকলিটা ঠিক করে দিয়ে আবির অত্যন্ত ধীর কণ্ঠে বলল, তুমি। তমসার বুকে অনুদার আলোক ছটকা হলেও আবিরের হৃদয়ে নিরন্তর তৃপ্তির মেলা। মেঘ হালকা ধমকের স্বরে বলল, এটা প্রশংসা ছিল নাকি অবজ্ঞা? আপাতত অবজ্ঞায় ভাবো, প্রশংসাটা হয় না রাতের জন্য তোলা থাকলো। আবির ঠোঁট কামড়ে হেসে আলগোছে চোখ টিপল। মেঘ মুখ ফুলিয়ে প্রশস্ত নেত্রে তাকিয়ে দুহাতে আবিরের হাত খামচে ধরেছে। এর মধ্যে তানভীর বন্যার বাগদানি সম্পন্ন হয়ে গেছে। বন্যা বুক ফুলিয়ে নিঃশ্বাস টেনে পরপর দীর্ঘশ্বাসে ছেড়ে নিজের অনামিকা আঙ্গুলের দিকে তাকালো। অন্তর্নিহিত অনুষঙ্গে বন্যার দু চোখ চিকচিক করছে। তানভীরের সাথে বিয়ের কথা সকাল পর্যন্ত জানত না বন্যা। বন্যার বোন রীতির মুখে থেকে তানভীরের কথা শুনে বন্যাকে সকালে জিজ্ঞেস করেছিল। তবে এর কিছুক্ষণ পর মেঘ মিনরা আসতে বাড়ির পরিবেশ বদলে গেছে। পরিশেষে বন্যার আব্বু গত রাতে আলোচনার কথা বন্যাকে জানিয়েছে। এত সহজে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে এটা বন্যা কল্পনা করতে পারেনি। আপাতত বাগদান সম্পন্ন হলেও তানভীরের জব হওয়ার পর অনুষ্ঠান করা হবে। তানভীর সবার একবার নজর বুলিয়ে আকস্মাৎ বন্যার কানের কাছে ফিসফিস করে বলল, তোমাকে চেয়েছি আমি ভোরের স্বপ্নের মাঝে, আবৃত অনুভবের নিমিত্তে পেয়ে গেছি গোধূলির লগ্নের আগে। বন্যা আর চোখে তানভীরের দিকে তাকালো। তানভীরের নেশা তো দৃষ্টি, মায়াবী আদল, অকৃত্রিম হাসি দেখে বন্যা উষ্টযুগল কিছুটা প্রশস্ত হলো। বন্যার চোখ নামে মৃদুস্বরে বলল, সরি বলছো কেন? আমার ফোনে মেঘের কাছে, তাই আপনাকে আগে জানাতে পারিনি। ভালো হয়েছে জানাওনি, আগে জেনে গেলে হয়তো এত সুন্দর অনুভূতিটা মিস করে যেতাম। বন্যা শীতল চোখে ফের তাকালো। তানভীরের সাথে চোখাচোখি হতেই নিজের চোখ নামিয়ে নিয়েছে। তানভীরের কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে উষ্ণস্বরে বলল, দৃষ্টিকে জানিয়ে দাও তানভীর আজ থেকে শুধু বন্যার। বনের সব ভয় ভীত শঙ্কার ভুলে যেতে চাই নিরালয়। ছাদে খাবারের আয়োজন করা হয়েছে। বড়দের খাবার খাওয়ানোর জন্য নিয়ে গেছে আত্মীয় স্বজনের ভিড়ে কমতেই তানভীর আকস্মাৎ উঠে গিয়ে আবিরকে জড়িয়ে ধরল। আকস্মাৎ ঘটনা আবির কিছুটা অবাক হলো। কয়েক মুহূর্তের পর আবির জড়িয়ে ধরল। তানভীর ধীর কণ্ঠে বলল, ধন্যবাদ ভাইয়া, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি না চাইতেও তুমি আমার জীবনের সবচেয়ে দামি গিফটটা আমাকে দিয়ে দিলে। তোমার এই আনুকূল্য আমি কোনোদিনই ভুলব না। ভালোবাসি ভাইয়া, খুব ভালোবাসি। আবির স্বাভাবিক কণ্ঠে বলো, তুই আমার জন্য যত ঝড়ঝাপটা সহ্য করেছিস তার কাছে এই উপহার কিছুই না। তবে হ্যাঁ, 2 বছর আগে তোর বউকে আমাদের বাড়িতে নিচ্ছি না। আমার বউয়ের বউ ফিল শেষ হলে তবেই তোর বউকে ঘরে তুলব। ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। তানভীরের হাস্যজ্জ্বল চেহারা আর আবেগী কণ্ঠস্বর শুনে মেঘ অভিমানী কণ্ঠে বলো, এখন সব ভালোবাসা ভাইয়ের জন্য। আমি যে কত বছর বান্ধবীটাকে আলগে রেখেছি, প্রপোজ করেছি, বিয়ের জন্য এত চিল্লাচিল্লি করেছি, এগুলো কিছুই না। তানভীর আবিরে ছেড়ে হাসি মুখে মেঘের দিকে তাকালো। আলতো হাতে মেঘকে বুকে জড়িয়ে আদুরি কণ্ঠে বলল, তুই তো আমার সব কিছু। তুই পৃথিবী আসছিলি বলেই আমি তানভীর পৃথিবীতে শ্রেষ্ঠ একটা বোন পেয়েছি। তুই আছিলি বলে আমি আবির ভাইয়ার মতো ভাই পেয়েছি, আর বন্যার মতো একজন জীবনসঙ্গী পেয়েছি। আমার জীবনে তুই সবচাইতে দামি। সারা জীবন ভালোবাসি বললেও তোর প্রতি আমার ভালোবাসা অন্তর ঘটবে না। তবুও বলছি বনু, আমি তোকে সীমাহীন ভালোবাসি। মেঘ আহ্লাদি কণ্ঠে বলো, আমার চোখে তুমি পৃথিবীর সেরা ভাই। তুমি আমার জীবনে না থাকলে আমি বোধহয় ভালোবাসার সঠিক অর্থই বুঝতাম না। আমিও তোমাকে সীমাহীন ভালোবাসি ভাইয়া। রাকিব শক্ত কণ্ঠে বলল, হ ভাই, ভালোবাসা সব তোদেরই। আমরা বানের জলে ভেসে আসছি নাকি বলে আসিফ? জি ভাই, আমারও তাই মনে হয়। তানভীর মেঘকে ছেড়ে সবার উদ্দেশ্য বলো, আমি তোদের সবাইকে ভালোবাসি। আরিফ ঠাট্টার স্বরে বলল, সবার মধ্যে কি ভাবি আছে নাকি ভাই? আমি সরাসরি বলতে পারছি না বলে আমাদের নাম নিচ্ছ তাই না? তানভীর ঠোঁট বেঁকে ভেঙচি কাটার চেষ্টা করলো। পরপর নিকেট কণ্ঠে বলে উঠল, কেন, আমি কি ভয় পাই নাকি? বন্যার দিকে তাকে মোলায়েম কণ্ঠে বলো, আই লাভ ইউ বন্যা।
সবাই একসঙ্গে হেসে উঠল। বন্যার লজ্জায় চোখ নামিয়ে নিয়েছে। সবার মধ্যে থেকে আইরিন বলে উঠল, মানি না, মানব না। সবার বেলায় ভালোবাসি আর ভাবির বেলায় আই লাভ ইউ। তানভীর ভুরু কুচকে ভারী কণ্ঠে বলো, দাঁড়া, তোর বিয়েটা খুব তাড়াতাড়ি ঠিক করছি না। মেঘ বন্যাকে টেনে এনে তানভীরের পাশে দাঁড় করিয়ে তানভীরের হাতের ওপর বন্যার হাত রাখলো। তার উপরে নিজে রেখে মোলায়েম কণ্ঠে বলতে শুরু করলো, আজ থেকে আমার বেবিটা তোমার। তাই বলে এটা ভেবো না যে আমি আমার বেবিকে ছেড়ে দিব। তুমি যদি ইচ্ছাকৃত আমার বেবিকে কষ্ট দাও তাহলে এর ফল খুব খারাপ হবে। আর হ্যাঁ, আমার ভাই আমার বেবিও আমার। তাই তোমাদের দুজনের উপর আমার অধিকার সবচেয়ে বেশি, বুঝছো? বন্যা আর তানভীর একসঙ্গে বলল, জি আপু, বুঝেছি। আবির মেঘের হাতের ওপর নিজের হাত রেখে নিকেট কণ্ঠে বলল, আর আমার বউয়ের ওপর আমার অধিকার সবচেয়ে বেশি, বুঝছো? মেঘ আর চোখে তাকিয়ে নিঃশব্দে হাসলো। তানভীর বন্যা ফের বলল, জি ভাইয়া, বুঝেছি। রাকিব হুট করে বলে বসলো, মেঘের জন্মের পর থেকে মেঘের উপর তো তোর অধিকার সবচেয়ে বেশি। মেঘের সাথে কেউ কথা বলা তো দূর, মেঘের দিকে কেউ তাকালে তো তোর মেজাজ 626 হয়ে যেত। জয়ের কথা মনে হলে এখনও আমার কলিজা কেঁপে ওঠে। রাগের বশবর্তী হয়ে মেঘকে দু একটা চর দিয়ে ফেলেছিলি বলে মেঘ তোর ওপর রাগ করেছিল, আর তুই সেই রাগ মিটিয়েছিলি জয়ের ওপরে। 11 বছরের ছেলেটা মাথায় তখনও 60টা সেলাই লাগছিল। জয়কে মেরে নিজের রাগ কমাতে পারল, মেঘের রাগ কমাতে পারলি না। মেঘের রাগ ভাঙানোর চেষ্টা নিজেকে ভেঙে চুরে নতুন করে তৈরি করলি। তুই বাহির থেকে বদলে গেলি, কিন্তু মেঘের প্রতি আবেগ আর নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারলি না। যেই শুনলি সেই জয় আবার মেঘের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে, তুই সব প্ল্যান বাদ দিয়ে দেশে আসলি কেন? জয়কে মারবি? মারলি তো মারলি, একেবারে 2 মাসের জন্য হাসপাতালে পাঠালি। বাকিদের কথা না হয় নাই বললাম, এই তুই আমার অধিকার নিয়ে কথা বলছিস। মেঘের দায়িত্ব নিতে চাইলে বা মেঘের যত্ন নিতে চাইলে আগেই তাদের আধমরা করে ফেলতি। আর এখন তো প্রকাশ্যে তোর বউ, কেউ কিছু বলা তো দূর, তাকালে তুই মাটিতে পুঁতে দিবি। আবির গম্ভীর কণ্ঠে বলে উঠল, আমার বউ শুধু আমার। কেউ খারাপ নজর তাকালে, দুঃসাহস দেখালে আমি আবির তার জীবনে দুঃস্বপ্ন বানিয়ে ছাড়ব। মেঘের নির্বাক চোখে রাকিবের দিকে তাকিয়ে আছে। মেঘ দূরে দাঁড়িয়ে সব কাণ্ডকারখানা দেখছে। হঠাৎ আবিরের নজর পড়তে মিম কাছে এগিয়ে গেল। মিমের হাতে লাল চুড়িগুলো দেখে মুচকি হেসে বলল, আমার দেওয়া চুড়িগুলো পরার জন্য ধন্যবাদ। এত খুশি হওয়ার মতো কিছু হয়নি, জামার সাথে ম্যাচ করে তাই পরেছি। মিথ্যা বলো না মিম। আর যাই হোক, তোমার সাথে মিথ্যাটা যায় না। মিম চোখ তুলে তাকালো। আরিফের নিষ্পলক চাউনি দেখে আতঙ্কে আর কুণ্ঠায় চোখ সরিয়ে নিল। মিম বারবার বলছিল এই চুড়িগুলো পরবে না, তবুও শেষ পর্যন্ত পড়েছে। কেন পড়েছে নিজেও বুঝতে পারছে না। মাগরিবের নামাজের পর তানভীর আর সবাই বাসা থেকে বিদায় নিয়ে বের হচ্ছে। বন্যার আব্বু, আবিরের আব্বু, চাচু এগিয়ে দিতে বেরিয়েছেন। রিত, আদি, মিম, আরিফরা আগেই বেরিয়ে গেছে। মেঘ আর আবির, বন্যা আম্মু, মিম আরও অন্যান্যদের সাথে কথা বলছে। তানভীরদের এগিয়ে দিতে বন্যা গেটে বাইরে সরু গলিটা পর্যন্ত এসেছে। তানভীর কিছুটা সামনে চলে গেছে। আচমকা কিছু ভেবে পিছনে ঘুরল। বন্যাকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে এক ছুটে এসে বন্যাকে জড়িয়ে ধরল। অনাকাঙ্ক্ষিত ঘটনা, বন্যার শরীর ঝাঁকুনি দিয়ে উঠছে। বুকের ভিতর হৃৎপিণ্ডটা অস্বাভাবিকভাবে কম্পিত হচ্ছে। তানভীর কয়েক সেকেন্ডের ব্যবধানে বন্যার কপালে গালে অগণিত কিস করে ফেলেছে। বন্যা নিস্তব্ধ চোখে চেয়ে তানভীরের পাগলামি দেখছে। তানভীর আচমকা বন্যার মাথা দেওয়া ঘোমটা এক সাইডে টেনে বন্যাসহ নিজের মাথা ঢেকে দিল। বৈদ্যুতিক বাতি আলোতে বন্যা ভীতকর চেহারা অল্প বিস্তর দেখা যাচ্ছে। তানভীর বন্যার কাছাকাছি আসতে বন্যার নিঃশ্বাস এলোমেলো হয়ে যাচ্ছে। তানভীরের নিঃশ্বাস বন্যার ঠোঁটে লাগছে। বন্যার ঠোঁট অপ্রত্যাশিতভাবে কাঁপছে। তানভীর সহসা বন্যার কম্পিত অধর নিজের দখলে নিয়ে নিল। বন্যা সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে তানভীরের পেটে দুপাশে চেপে ধরল। আবির আর মেঘ সবাই থেকে বিদায় নিয়ে বের হতেই এই দৃশ্য দেখল। মেঘ ঠিকমতো বোঝার আগেই আবির এক হাতে মেঘের চোখ ধরে নিয়ে সামনে নিয়ে গেছে। মেঘ তপ্তস্বরে বলল, চোখ ধরেছেন কেন? এসব দৃশ্য দেখার বয়স হয়নি তোমার, একটু দেখে ফেলি। এই ফাজিল, তানভীর তোমার বড় ভাই না? বন্যা তো আমার বান্ধবী হয়, দেখি না একটু।
আবির দাঁতে দাঁত চেপে বলো, নির্লজ্জ মতো কথা বলো না। আপনি খুব খারাপ, তাই ঠিক আছে, খারাপ রূপটা না হয় রাতে দেখাবো, এখন চলো। বিয়ের পর থেকে আবিরের অফিস সম্পর্কে কোনো মাথা ব্যথা নেই। রাকিব আর রাসেল কোনো রকম অফিসে টানছে। আবিরকে কিছু বলার মতো অবস্থা নেই, কারণ আবির অন্য এক জগতে আছে। সবশেষে আবির আজ অফিসে যাবে, যদিও স্ব-ইচ্ছায় না। আবির মেঘের বিয়ের আগে থেকে একটা মিটিং আটকে আছে। সেই মিটিংয়ের জন্য আজ বাধ্য হয়ে যেতে হচ্ছে। আবির ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হতে দেখল বিছানার ওপর আবিরের শার্ট প্যান্ট টাই সুন্দর করে গুছিয়ে রাখা আছে, অথচ মেঘ রুমে নেই। আবির ভুরু কুচকে রুম থেকে বেরিয়ে ব্যালকনিতে গেল। মালিহা খান, হালিমা খান, মিম, আদি সাথে মেঘ গল্প করছে। মূলত তানবীরের বিয়ে নিয়ে আলোচনা চলছে। আবিরের বিয়ের বিষয় আগে থেকে কেউ না জানলেও তানবীর বিষয় নিয়ে বাড়িতে আলোচনা আগেই হয়েছিল। তানবীর বাড়ি থেকে চলে যাওয়ার পর পরিস্থিতি অস্বাভাবিক হয়ে গিয়েছিল। তখন মাহমুদা খান বনার কথা জানিয়েছিলেন। অনেক বছর যাবৎ বনাকে চিনে জানে, আচার আচরণ ভালো, সব মিলিয়ে কারোই কোনো আপত্তি ছিল না। তানবীর উপরে অল্প স্বল্প অভিমানের কারণে সবাই ইচ্ছে করে তানবীরকে আগে কিছু বলেনি। আবির কিছুক্ষণে দাঁড়িয়ে থেকে আকস্মাৎ উচ্চস্বরে ডাকল, বউ। মেঘ সহসা চোখ তুলে তাকালো, কিন্তু উঠে গেল না। আবির শক্ত কণ্ঠে আবার ডাকলো, রুমে আসো। মালিহা খান শান্ত গলায় বলল, ডাকছে যা। মেঘ দরজায় দাঁড়িয়ে ভুরু গুটিয়ে ধীর কণ্ঠে বলল, সব কিছু রেডি করে রেখে গেলাম, আবার ডাকছে কেন? আমি অফিসে যাওয়ার আগ পর্যন্ত তুমি আমার চোখের সামনে থাকবে। এখন টাইটা পরিয়ে দাও। মেঘ তখনও দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আবির জিজ্ঞেস করলো, টাই বাঁধতে পারো না? মেঘ মৃদু হেসে বলল, এই দায়িত্বটা যে আমার নিতে হবে এটা খুব ভালো করে জানতাম, তাই আগে ভাগে শিখে ফেলেছি। গুড গার্ল। আবির রেডি হয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিয়েছে। মেঘ আবিরকে এগিয়ে দিয়ে আবারও রুমে ঢুকল। বিয়ের ঝামেলা, কক্সবাজার, ভাইয়ের বিয়ে, সব মিলিয়ে ব্যস্ততা আবিরের রুমটাকে এখনও আপন করে নিতে পারেনি। মেঘের জামা কাপড় প্রায় সবই এখনও মেঘের রুমে রয়ে গেছে। মেঘ সেগুলো টুকটাক গোছাচ্ছে। সকাল থেকে তানবীর কোনো খোঁজ নেই। আবির কিছু দূর যাওয়ার পর তানবীরের নাম্বারে কল দিল। তানবীর কল রিসিভ করতে আবির জানতে চাইল, কোথায় আছিস? মুন্সিগঞ্জ। ওখানে কি করছিস? বউ নিয়ে আসছি। বাহ, অসাধারণ। এটা অসাধারণ না ভাই, খুব সাধারণ। সাবধানে থাকিস, ঠিক আছে? মেঘ গুনগুন করে গান গাইতেছে আর আপন মনে ওয়ার্ড্রোপে জামা রাখছে। জামার মাঝখান থেকে একটা ওড়না নিচে পড়ে গেছে। ওড়না তুলতে গিয়ে আকস্মাৎ বেডের নিচে একটা বড় লাকেজ চোখে পড়ল। মেঘ তেমন একটা গুরুত্ব না দিয়ে আবারও কাজে মনোযোগ দিল, কিন্তু মনের ভিতর কেমন যেন কৌতূহল জাগছে। কিছুক্ষণ পর মেঘ বেডের নিচে থেকে লাকেজটা বের করলো। লাকেজের তালা দেখে চাবি খুঁজতে লাগলো। অবশেষে চাবি বের করে লাকেজটা খুলল। লাকেজে ভর্তি জিনিসপত্র দেখে নিজের অজান্তে কপাল কয়েক স্তর ভাঁজ ফেলল। উপর থেকে দু একটা জিনিস সরাতেই আশ্চর্যজননে তাকালো। মেঘের ছোটোবেলার জামা, ছোট ছোট কিছু খেলনা সহ আরও অনেক জিনিস। কয়েকটা জিনিস তুলতেই একটা শাড়ি চোখে পড়ল, গাঢ় নীল রঙের, অসম্ভব সুন্দর একটা শাড়ি, যার উপরে একটা চিরকুট লেখা, আমি জানি না তুই দেখতে কেমন হয়েছিস, তবে আমার কল্পনায় তুই পরীর চেয়েও সুন্দর হয়ে গেছিস। তুই ঠিক কতটা বড় হয়েছিস আমি জানি না। শাড়ি বলে তোকে কেমন লাগবে সেটাও জানি না, কিন্তু আমি ঠিকই কল্পনা করে নিয়েছি, এই প্রথমবার নিজের টাকায় তোর জন্য একটা শাড়ি কিনেছি। এই শাড়িতে তোকে খুব দেখতে ইচ্ছে করছে রে। নিচে আজ থেকে আরও 5 বছর আগের একটা তারিখ লেখা। মেঘ চিরকুটটা সরিয়ে জামার উপর দিয়ে কোনো রকম শাড়িটা পরল। গাঢ় নীল রঙের শাড়িটা ড্রেসিং টেবিলের আয়নায় সত্যি সত্যি একটা পরী দেখতে পেল। বাস্তবিক অর্থে পরী না হলেও আবিরের কল্পনার পরীর মতোই লাগছে। শাড়িটা অনেক বছর আগে হওয়ায় নতুনের মতো আর নেই, তবু মেঘের কাছে এটা যেন আকাশের সম আবেগ, কারণ এতে আবিরের আবেগ ভালোবাসা জড়িয়ে আছে। মেঘ ধীরে ধীরে বাকি জিনিসগুলো দেখতে লাগলো। লাগেজে বেশ কিছু শাড়ি আছে, যার প্রতিটাতেই তারিখসহ আবিরের লেখা চিরকুট লাগানো আছে। বিদেশে থাকাকালীন 7 বছরে মেঘের কথা ভেবে যা যা কিনেছে প্রতিটা জিনিস খুব যত্নের সাথে প্যাকিং করে রেখেছে। এক পাশে সব থেকে শেষ করার আগে মেঘের নজর আটকায় অন্য পাশে হাজারো রঙের কাগজের দিকে। মেঘের কয়েকটা রঙিন কাগজ হাতে নিল। প্রথম কাগজের ওপর এক কর্নারে পৃষ্ঠের নাম্বার লেখা। প্রথম পৃষ্ঠাটাতে আলগোছে অক্ষর লেখা,
যদি এমন হতো ঘুম ভাঙতেই তোর আমার দূরত্বের কথা মন থেকে মুছে যেত, আমি আমার মেয়েকে আমার করে পেতাম, তবে কতই না ভালো হতো। অন্তপক্ষ নির্ঘুম রাত কাটিয়ে তোকে না পাওয়ার আক্ষেপ বুকে চেপে একরাশ হাহাকার নিয়ে দেশ ছাড়তে হতো না। মিস ইউ কলিজা। দ্বিতীয় পৃষ্ঠে লেখা, এই শহরে সব আছে কিন্তু তোর গায়ের গন্ধ নেই। আবির যে তার মেঘকে ছাড়া একদম ভালো নেই। 3, 4, 5 প্রতিটা পৃষ্ঠে উল্টাচ্ছে। এতপর 23 নাম্বার একটা পৃষ্ঠা আবার নজর স্থির হলো। পৃষ্ঠাটা লেখা, তুই এত নিষ্ঠুর কিভাবে হতে পারলি? আমাকে দূরে ঠেলে সত্যি ভালো আছিস? কিন্তু আমি কেন পারছি না? 23 দিনের কেন একেবারের জন্য হাসতে পারছি না? চোখের সামনে শুধু তোর অভিমানী মুখটা ভেসে উঠছে মেঘ। মানুষ তো কত ভুল করে, কই এত বড় শাস্তি কি কেউ পায়? আমাকে কেন এত বড় শাস্তি দিলি? কয়েকটা পৃষ্ঠার পর আরেকটাতে লেখা, এই দেশ আমার সবটা কেড়ে নিয়েছে মেঘ। আমার আমিটাকে হারিয়ে ফেলেছি। আমার জীবন বিষণ্ণতায় ছেয়ে যাচ্ছে। চারদিকে সবেতে বিরক্ত জন্মে গেছে। মেঘের দু চোখ টলমল করছে। মেঘের হাতে থাকা সব কাগজ পড়ে গেছে, বাতাসে উড়ে পৃষ্ঠগুলো চলে যাচ্ছে। মেঘের কাছে পৃষ্ঠগুলো তুলে তাড়াতাড়ি করে লাকেশে রেখে লাকেশটা আটকালো। একটা পৃষ্ঠা দূরে চলে যাচ্ছে। মেঘ পৃষ্ঠগুলো উঠাতে উঠাতে রুমের মাঝ বরাবর চলে যাওয়া পৃষ্ঠাটা উল্টালো। এটাতে লেখা, পৃথিবীতে আমার প্রাপ্য সব কিছু বিনিময় হলো যদি তোর অভিমান ভাঙানো যেত, আমি সব ছেড়ে আজই দেশে চলে আসতাম। বিশ্বাস কর, আমি চাইব চলে আসতে। আমি যদি একবারের জন্য বুঝতে পারতাম তোর গায়ে হাত তুলে তুই এতটা অভিমান করবি, তাহলে কোনোদিনও তোর গায়ে হাত তোলার দুঃসাহস দেখাতাম না। তোর অভিমান আমাকে ভেতর থেকে ধ্বংস করে ফেলেছে। এসব সহ্য করতে না পেরে যদি কখনো মারা যায়, তবে জেনে রাখিস আমি আবির আমৃত্যু তোকে ভালোবেসেছি আর তোর অভিমানের কারণেই মরেছি। মেঘের দু চোখ বেয়ে অনর্গল পানি পড়ছে। পৃষ্ঠা উঠিয়ে যেই উঠাতে যাবে তখন নজর পড়ে সামনে দেওয়ালের দিকে। আগে রুমে অনেক জিনিসপত্র থাকা এই দেওয়ালের প্রতি নজরই পড়েনি। এখন রুম সম্পূর্ণ পরিষ্কার হওয়ার দেওয়ালের কালো পর্দার উপরে মেঘের নজর আটকে গেছে। মেঘ মনে মনে ভীত হচ্ছে ঠিকই, কিন্তু কিছুটা কৌতূহলও কাজ করছে। জোরে নিঃশ্বাস টেনে এগিয়ে গেল পর্দার কাছে। এক সাইডে থেকে পর্দা টেনে দেয়ালে উন্মুক্ত করে দিল। দেয়ালে কিছু একটা ছবি আঁকা। কাছাকাছি থাকা মেঘ ঠিকমতো বুঝতে পারছে না, তাই পেছাতে লাগলো। কিছুটা পেছাতে থমকে দাঁড়ালো। পুরো দেওয়াল জুড়ে বড় করে মেঘ একটা হাস্যোজ্জ্বল ছবি আঁকা, যার পাশে লেখা, আমি তো ভালোবাসি তোকে। নিচে গত বছরের জানুয়ারির দিকে তারিখ লেখা। যখন আবিরের রুমে রং করানো হয়েছিল তখনই ছবিটা আঁকিয়েছিল, যেটা 1 বছর যাবৎ পর্দার আড়ালে লুকিয়েছিল। আবিরের রুমে তালা দিয়ে রাখার কারণটা মেঘ আজ বুঝে গেছে। মেঘ দু চোখ বেয়ে পানি পড়ছে। বারবার শুধু মনে হচ্ছে একটা মানুষ এতটা ভালো কিভাবে বাসতে পারে। মেঘ এক পা করে পেছাতে হঠাৎ শক্ত কিছুর সাথে ধাক্কা খেলো। পিছনে ঘোরার আগেই আবিরের ঠান্ডা কণ্ঠে শোনা গেল, সব রহস্য উদ্ঘাটন করা শেষ। মেঘ আবিরের দিকে তাকাতেই আবির মেঘের চোখ মুছে শান্ত কণ্ঠে বলল, কাঁদলে যদি তোমাকে পাওয়া যেত তাহলে আমি আবির গত 11 বছর তোমাকে শতকোটি বার আমার করে পেতাম। মেঘ অতর্কিতে আবিরের প্রশস্ত বুকে ঝাঁপিয়ে পড়ে অবাধে কাঁদতে লাগলো। সেই কান্নার কোনো অভিযোগ নেই, না পাওয়ার আক্ষেপ নেই, আছে শুধু আবিরের সীমাহীন ভালোবাসা। এই কান্নার কষ্টের নয়, এই কান্না সুখের। পৃথিবীর বুকে আবিরের মতো একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে পাওয়া সুখ। আবিরও মেঘকে বারণ করছে না, বরং শক্ত করে বুকে জড়িয়ে ধরে মোলায়েম কণ্ঠে বলল, ভালোবাসি মেঘ, আমি তো ভালোবাসি তোকে। মিনিট 10 পর রাকিবের কল আসছে। আবির কল রিসিভ করতেই রাকিব উঠে বলল, মিটিং এর আর মাত্র 30 মিনিট বাকি। কোথায় আছিস? লাঞ্চের পর মিটিং দে। হোয়াট, তুই না বের হয়েছিলি? এখন কোথায়? বউকে মিস করছিলাম তাই বাসায় চলে আসছি। এখন রাখছি, কল দিয়ে বিরক্ত করবি না। অবশ্যই কল দিলেও পাবি না, বাই। আবির মেঘের কপালে নিঘুর চুমো খেয়ে পুনরায় জড়িয়ে ধরে বলল, ভালোবাসি আহিয়ার আব্বু। মেঘ নাক টেনে ভেজা কণ্ঠে বলল, আমিও ভালোবাসি আহিয়ার আব্বু।
গল্পটি সমাপ্ত। আশা করি সবার অনেক অনেক ভালো লেগেছে। আমারও খুব ভালো লেগেছিল। এত বড় একটা জার্নি আমার একার পক্ষে সম্ভব ছিল না শেষ করার। আপনাদের যে উৎসাহ ছিল, এটা দেখে আমার প্রতিটা ভিডিও যখন আমি মেক করেছি তখন আমি উৎসাহের সাথে কাজগুলো করেছি। ভীষণ মিস করব মেঘ আবিরকে। মেঘ আবিরের মতো সবার যেন এরকম জীবনসঙ্গী আসে জীবনে। আশা করি সবাই খুব ভালো থাকবেন, আমাকে বেশি করে সাপোর্ট করবেন। দেখা হবে নতুন কোনো গল্পের সঙ্গে। যদিও অনেক ভুল হয়েছে আমি সেটা জানি, ভুল হলে অবশ্যই ক্ষমা করে দিবেন। যেসব ভাইয়া এবং আপুরা আমাকে কমেন্ট করে জানিয়েছেন আপু নেক্সট পার্টটা দেন, এছাড়াও বিভিন্ন উৎসাহমূলক কথা বলেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ আপনাদের জন্যই আমার এই পথ চলা। আশা করি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে গল্পগুলো একটু লাইক করে দিবেন, কারণ আপনাদের এক একটা লাইক আমার চ্যানেলটাকে এক ধাপ এগিয়ে নিয়ে যায়। আমি তো ভালোবাসি তোমায়, এই গল্পটি যখন শুরু করেছিলাম আমি এতটা ভেবেও কাজ করিনি যে এত ভালো আপনাদের কাছ থেকে রেসপন্স পাবো। তো ভালো লেগেছে, এটা বলেও শেষ করতে পারবো না। এত কথা বলি তাও কথা বলা শেষ হয় না, এত অনুভূতি আমার জমে আছে।